আইন কাদের জন্য, কোর্ট কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। আমরা যখন দেখছি একটা অপরাধ সমাজে দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে, আমরা কেন সেটাকে সংস্কারে যাচ্ছি না? এবং এই সংস্কার করতে হলে এটা ওপেন হোক, কেউ যদি এটা বিরোধিতা করে সেটাও জনগণ জানতে পাবে যে সংস্কার কারা করতে চাচ্ছে না। সেটা ধর্ষণ সহ কিছু কিছু ইস্যুতে আমার কাছে মনে হয় এখন সময় এসেছে খুব দ্রুত সংস্কার করে আইন প্রয়োগ করা এবং সেটাকে বাস্তবায়ন কিভাবে করা যায়। আমাদের যে অসাম্প্রদায়িক মূল্যবোধ, এইটাও কি আসলে পড়াশোনা ছাড়া হয়? এই অসাম্প্রদায়িকতা বিষয়টাই তো এখন আমাদের এখানে বিশ্বাস করা হয় না। আমাদের যে জুলাই সংস্কার করে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রকে ছুঁড়ে ফেলবার জন্য তো এত এত কথা বলা হলো, কিন্তু ধর্ম নিরপেক্ষতা বিষয়টির জন্যই তো বাংলাদেশের সৃষ্টি, যেটা ভারত এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করলো। কারো ফেরা না ফেরা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, সেটি নিয়ে অনেকের নানাবিধ যুক্তিখণ্ডন, তর্ক বিতর্কের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে রামেসা হত্যাকাণ্ড, এর পাশাপাশি রয়েছে চরম অর্থনৈতিক অবস্থা এবং সেই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সব কিছু মিলিয়ে এমন একটা জায়গায় আমরা অবস্থান করছি, হয়তো এই প্রশ্ন নিজেই নিজেকে করতে হচ্ছে, কোথায় আছি আমরা? আর তাই তো আজকে নতুন বাংলাদেশে আমাদের আলোচনার বিষয় কোথায় নৈতিকতা, কোথায় নিরাপত্তা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান এবং আজকেও আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে দুজন আছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। যেহেতু আমরা আজকে আলোচনা করছি কোথায় নৈতিকতা, কোথায় নিরাপত্তা, সেটি নিয়ে আমরা একটু শুরুতেই রামিসা হত্যাকাণ্ড ইস্যুতে একটু যেতে চাই, যে আসলে আমাদের সামাজিক অবস্থা বা আমাদের সামাজিক অবক্ষয় আসলে কোন পর্যায়ে পৌঁছেছে যে আমরা আসলে এরকম ঘটনার সম্মুখীন হচ্ছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সেটিরও পক্ষে বিপক্ষে মানুষের অবস্থান আমরা দেখতে পেয়েছি। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আপনি দেখেন, একটি সমাজে অপরাধ প্রবণতা তখনই বেড়ে যায় সেটা যদি শক্ত হাতে দমন করা না হয়। আপনার মনে আছে কিনা জানি না, অ্যাসিড নিক্ষেপের মতো যে ভয়াবহতা ছিল একটা সময়, এখন কিন্তু অ্যাসিড নিক্ষেপ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই ব্যাপারে জিরো টলারেন্স ছিল এবং একটা সময়ে কিন্তু এসে এটা থেমে যায়। আমার কাছে মনে হয় এই যে সমাজে যে নৃশংসতা চলছে, মানবতা যে বিপন্ন হচ্ছে, এই রামিসা নামক ছোট্ট শিশুটি যেভাবে ধর্ষিত এবং পরবর্তীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রথমেই আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই আমি লজ্জিত, আমি বিস্মিত। আমি একজন বিবেকবান নাগরিক হিসেবে বলতে চাই আর কোনো রামিসার মৃত্যু আমরা দেখতে চাই না, আর কোনো রামিসা ধর্ষণের শিকার হোক সেটা আমরা দেখতে চাই না। এবং এই জন্যে আমাদেরকে এখন এই ক্ষেত্রে কোনো রাজনীতি, কোনো সমাজনীতিতে ভিন্নতা অতিক্রম করে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে, আমরা এই অপরাধ থেকে বেরিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় মাদকেরও ভয়াবহতা, নৈতিক অবক্ষয় এবং স্থলন, রুচিবোধের অবক্ষয়, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধের অবক্ষয়, সামান্য স্বার্থের জন্য নিজের অন্যের ক্ষতি করা, এই যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে সোসাইটির, এগুলো থেকে বেরিয়ে আসতে হলে এগুলো আমাদের শক্ত হাতে, দ্যাট মিনস হচ্ছে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে, সেটাকে আবার প্রয়োগ করতে হবে। আপনি দেখেন একটা সময়ে আমাদের এই সিভিল সোসাইটিতে আরব যেভাবে প্রকাশ্যে, ধরেন এই যে আপনি দেখেন মণ্ডক দ্বিখণ্ডিত করে যেভাবে শাস্তি প্রদান করত, ওপেন বাথ জম্মা যেভাবে শাস্তি প্রদান করা হতো, এগুলো নিয়ে কিন্তু একটা সময়ে মানুষের মধ্যে এমন ছিল এটা এক বর্বরতা। আপনি দেখেন এই বর্বরতা আমি বলছি না, এই ওপেন আজকে যে ভয়েস রেস হচ্ছে সোসাইটি থেকে, যে আমরা নিজ হাতে এটার বিচার করতে চাই, আমরা চাই প্রকাশ্যে
ফায়ারিং স্কোয়াডে মৃত্যু হোক, প্রকাশ্যে তার ফাঁসি হোক, এই কথাগুলো কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, একটা আর্তনাদ, সমাজের আর্তনাদ। এই কথাগুলোর মাঝে কিন্তু সমাজের অনেক চাওয়া, সমাজে যারা বিচার পাচ্ছে না, বিচারের জন্য ধারে ধারে ঘুরছে, পাচ্ছে না। এবং এই প্র্যাকটিসটা একদিনে হয়নি। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, গত 16-17 বছরের একটা আমরা দেখতে পাচ্ছি এইটার একটা আউটব্রাস্ট। সামাজিকভাবে বিচারহীনতা, এবং দেখেন বিচার চেয়েও বিচার না পাওয়া, ধর্ষিতা নিজেও আদালতের ধারে ধারে ঘুরে বিচার না পাওয়া, এই সবগুলোর আর্তনাদ। তা আমার কাছে মনে হয় এখন সময় এসেছে, আমরা চাইলেই আইন কাদের জন্য, কোর্ট কাদের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য। আমরা যখন দেখছি একটা অপরাধ সমাজে দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে, আমরা কেন সেটাকে সংস্কারে যাচ্ছি না? এবং এই সংস্কার করতে হলে এটা ওপেন হোক, কেউ যদি এটা বিরোধিতা করে সেটাও জনগণ জানতে পাবে যে সংস্কার কারা করতে চাচ্ছে না। সেটা ধর্ষণ সহ কিছু কিছু ইস্যুতে আমার কাছে মনে হয় এখন সময় এসেছে খুব দ্রুত সংস্কার করে আইন প্রয়োগ করা, এবং সেটাকে বাস্তবায়ন কিভাবে করা যায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তাহলে আমার কাছে মনে হয় একটা সময় আসবে অ্যাসিড নিক্ষেপের মতো আমাদের এই যে ধর্ষণের ভয়াবহতা, নৃশংসতা, রুচিবোধ, মানুষের যে, আমার কাছে মনে হচ্ছে সমাজে মানসিক রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। জি, এই বিষয়ে আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত আমাদের নতুন বাংলাদেশের আয়োজনে। আজকে আমরা আলাপ করছি কোথায় নৈতিকতা, কোথায় নিরাপত্তা, সেই বিষয় নিয়ে। এবং যেহেতু নৈতিকতা এবং নিরাপত্তার জায়গাটি সামনে এসেছে, সেহেতু রামিসা হত্যাকাণ্ড সেটি কিন্তু সামনে আসছে বারবার। আমি একটু আপনার মূল্যায়ন শুনতে চাই সেটি নিয়েও, তার এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও পক্ষ বিপক্ষ হয়েছে, মানুষের ভিতরে তর্ক বিতর্ক, সমালোচনা, আলোচনা সব কিছু হচ্ছে। তাহলে আসলে আমাদের নীতি নৈতিকতার জায়গাটি কোথায় গেল? ধন্যবাদ। দেখুন, এই ধরনের একটা নির্মম ঘটনার পর ধর্ষণ ও হত্যা, একটা এইটুকু একটা শিশু, তার পক্ষেও বিপক্ষে যদি কথা বলা হয়, তাহলে আমরা আসলে কোথায় অসহিষ্ণু, তার কোন পর্যায়ে পৌঁছেছে তা বলা বাহুল্য। আপনি দেখুন, এই যে আমি দেখছিলাম আইন ও সালিশ কেন্দ্র আশকদের সাম্প্রতিক পরিসংখ্যান, যে 2026 সালের প্রথম 4 মাসে অন্তত 56 জন 12 বছরের কম বয়সী শিশু যৌন সহিংসতার শিকার হয়েছে। 56 জন। একই সময়ে মোট 180টি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে, যার মধ্যে 81 জন ভুক্তভোগীর বয়স 18 বছরের নিচে। আপনি চিন্তা করুন, মাত্র 11 দিনে, অর্থাৎ 1 থেকে 11ই মে 18টি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে, যার মধ্যে 11 জন অপ্রাপ্তবয়স্ক। অর্থাৎ এটা কোন পর্যায়ে পৌঁছে গেছে? আমাদের যে সামাজিক অসহিষ্ণুতা এবং এক ধরনের হিংস্র উগ্র মানসিকতার বহিঃপ্রকাশ আসলে এই জায়গাগুলোতে। এবং এটা যেমনটি ভাই বলছিলেন, আমি শুনছিলাম যে এটা তো আর একদিনে ঘটেনি, এটা ধীরে 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 মাত্রা ছাড়া অবস্থায় গেছে। এবং আমরা যে অসহিষ্ণু একটা সমাজ তৈরি করেছি, তার সবচেয়ে বড় যে কারণটি, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বারবার শুনি, সমাজ সংস্কারের কথা কিন্তু কখনো আমরা শুনি না, কখনো আমরা বলি না। আমরা কি এখন শিশুদের বিদ্যালয়ে সেই সকালবেলা ভোরে মাদ্রাসা সহ সব শিশুদের বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত শুনতে পাই? আমরা যেমন নিজেদের শৈশবে 70 দশকে 80 দশকে প্রতিটা স্কুলে পতাকার নিচে দাঁড়িয়ে, এখন তো মাঠই নেই অনেক স্কুলে, এবং সেখানে কি সঙ্গীত চর্চা বলুন, শারীরিক শিক্ষা বলুন, গ্রন্থাগার বলুন, সেগুলো আছে। অর্থাৎ যেইভাবে একটা মানসিক বিকাশ হবে একটা শিশুর, তার অনুষঙ্গ আমরা কতখানি উপস্থিত রাখতে পারছি? এই শিশুদের যে মানসিক বিকাশ, তার আগে তো তার পিতামাতার মানসিক বিকাশ। পিতামাতা কি করছেন? বিশেষ করে আমাদের এখানে যে পিতৃতান্ত্রিক সমাজ আমরা গড়ে তুলেছি, সেইখানে কথায় কথায় বিভিন্ন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আমরা দেখি, আমরা যেইভাবে কর্মক্ষেত্রে যৌন সহিংসতার কথা জানতে পারি, আমরা বিভিন্নভাবে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একে অপরকে যেই ভাষায় বুলিং করি, যেভাবে আমরা কথা বলি একে অপরের, কারো সাথে কারো মত মিলল না তো তাকে দোষর বানিয়ে তাকে যা খুশি তা বলে যখন তখন যাকে আমরা আক্রমণ করছি। আপনার মনে পড়বে কারিনা কায়সার এই যে মাত্র মৃত্যুবরণ করলেন, কায়সার হামিদ সাহেবের মেয়েটি, মাত্র 31 বছর বয়সী একটি সুন্দর সুরসিক একটা কন্টেন্ট ক্রিয়েটর, চমৎকার।
তার মৃত্যুর পর তাকে বলা হলো সে লাল বদর, এবং 25তম লাল বদর এভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। এই যে একটা হিংস্রতা, এবং শুধুমাত্র এই পাশে না, ও পাশেও আপনি দেখুন যে কোনো কেউ, অর্থাৎ আমরা এখন এ পাশ ও পাশ হয়ে গেছি সমাজে, যে আমরা একজন আরেকজনের কোনো একটা নির্মমতায় পাশে দাঁড়াবো সেই জায়গাতেও যেন আমরা রাজনৈতিক শেকড়টি খুঁজতে চাই। আসলে এই ক্রোধ, এই উগ্রতা ধীরে ধীরে তৈরি হয়েছে, এবং আমরা সমাজে একদল মানুষ আরেক দল মানুষকে অনুপস্থিত করে দিতে চাই, এবং অনুপস্থিত করে দিয়ে আমরা নিজেরা ভালো থাকবো। যে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হলো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন গেল কয়েক বছর ধরে, আমরা প্রায় 3 থেকে 4 বছর ধরে দেখছি প্রতি বছর তারা একটা প্রতিবেদন প্রকাশ করে এবং কত শতাংশ নারী তারা সাইবার হয়রানির শিকার সেই তথ্য তারা প্রকাশ করে, এবং সর্বশেষ খুব যদি ভুল না করে থাকি 78 থেকে 79% পর্যন্ত নারীরা তারা অনলাইনে সাইবার যৌন হয়রানির শিকার তারা হন। তো এই যে এত মানে আসলে মূলত ইউজার তো আসলে নাগরিকদের ভেতর থেকেই আছে, তাহলে তারপরেও কেন আসলে এটিকে নিয়ন্ত্রণ করা যায়নি? এবং এই যে নৈতিক অবক্ষয়ের কথা বলা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে দীর্ঘদিনের নৈতিক অবক্ষয় এর কারণেই আসলে এই ধরনের খুন, হত্যা, ধর্ষণ এগুলো চলছে। তাহলে আসলে এটি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? হাসনাত আব্দুল হাই আমাদের একজন খুব প্রবীণ কথা সাহিত্যিক, তার 90 পূর্ণ হয়েছে গত 17 তারিখ। তিনি আজকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে আমার 90 বছর বয়সে আমি একজন ধর্ষকেরও ফাঁসি দেখিনি। তাহলে আপনি দেখুন যে আমাদের আইনের শাসনের পরিস্থিতিটা কোথায়। তিনি যদি আমাদের সবচেয়ে অগ্রগণ্য কথা সাহিত্যিক তার 90 বছরের জীবনে কোনো ধর্ষকের শাস্তি না দেখে থাকেন, আমাদের আর কি বয়স হয়েছে, আমরা কি দেখেছি? তো আমরা খালি দেখেছি সেটা হচ্ছে আইনের শাসনের অনুপস্থিতি, জবাবদিহিতা আমাদের এখানে অনুপস্থিত। যখন যেই সরকার ক্ষমতায় আসে তাদের বলয়ের যেই পেশি শক্তির আমরা উত্থান দেখি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কি দেখেছি? এর আগে আপনার ছাত্রলীগের মানিকের সেঞ্চুরির ধর্ষণের ঘটনায় আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সরাসরি ব্যক্তিগতভাবে সেখানে মিছিলে অংশগ্রহণ করার আমার সুযোগ হয়েছিল 98 সালে। আমরা এই মঙ্গলবার, আজকে যে মঙ্গলবার গত পরশু গেল, তার আগের মঙ্গলবার রাত 11টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঝোপের মধ্যে এক মেয়ে ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, এবং ছাত্রীরা তখন মিছিল করেছে সেই রাতেই যে প্রক্টর কি করে, ক্যাম্পাসে ধর্ষণ করে। তো এই মিছিলের এই স্লোগান কিন্তু 25 বছর আগে আমরাই দিয়ে এসেছি, এখনও সেই মিছিলে সেই স্লোগানই চলছে। অর্থাৎ সমাজে নারীর যে পরিস্থিতি, সেই পেশি শক্তি, সেই ক্ষমতার চর্চার সামনে কিন্তু একই অবস্থায় রয়ে গেছে। যখন যেই দলে শুধু মুখগুলো পরিবর্তন হয়, আগে এক সময় ছাত্রলীগ করতো, তারপরে ছাত্রদল করে, তারপরে আবার ছাত্রলীগ করে, তারপরে ছাত্র সংগঠনগুলো করে। আবার যেটা আমরা দেখলাম, শিক্ষক নেটওয়ার্ক এই শনিবারের আগের শনিবারে একটি গোলটেবিল বৈঠকে আয়োজন করে তারা বলেছে ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি আবার ফেরত এসেছে। আগে যেভাবে ছাত্রলীগের ভয়ের সংস্কৃতি ছিল, এখন নির্বাচিত ছাত্র সংসদের নেতারা ভয় সংস্কৃতি চালিয়ে দিচ্ছেন। শিবিরের কথা বলা হয়েছে যে তারাই এখন একমাত্র, যেহেতু তারা সংগঠন, সেখানে তারা নানান রকম নীতি পুলিশিং শুরু করেছেন। তো এই নীতি পুলিশিংয়ের নামেও কিন্তু এটা এক ধরনের সন্ত্রাস, ভয় ছড়িয়ে দেওয়া সমাজের। তখনই এই ধরনের একটা টলারেন্স তৈরি হবে, সহিষ্ণুতা তৈরি হবে, যখন ভয়ের সংস্কৃতি থাকবে না। আপনি দেখুন, যেটা গিভেন, আপনি মেয়ে বলুন, মানে কন্যা বা পুত্র, এটা তো কেউ তার পিতামাতা স্রষ্টার কাছ থেকে চেয়ে চিনতে নেন না, এটা প্রাকৃতিকভাবে হয়, অর্থাৎ ইটস এ গিভেন। তো এইটাকে নিয়ে কেন আমরা মাসল শো করি, কেন পেশি শক্তির এবং এই যে ক্ষমতার চর্চার ব্যাপারটি? ধর্মের ক্ষেত্রেও তাই। আপনি দেখুন মাদ্রাসায় কি করে ধর্ষণ এবং বলাৎকারের লাগাতার ঘটনা ঘটছে। এত যে মাজার ভাঙার কথা শুনি আমরা, এত কিছু ধর্ম গেল রব তুলি, কোথায় মাদ্রাসার এই ঘটনাটা নিয়ে আপনি কোনো জামাত তো এখন প্রধান বিরোধী দল, তাদের কখনো কোনো কথা আপনি শুনেছেন যে এই ঘটনাটি কেন ঘটে? তারা বলবে যে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে তো ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদও হয়, বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়, ধর্ষকের বিরুদ্ধে তাকে তাড়িয়ে দেওয়া হয়। মানিকের ক্ষেত্রে যেমন ঘটনা ঘটেছে, অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। মাদ্রাসায় তো আমরা কখনো প্রতিবাদ দেখলাম না। এটাও সামাজিক মাধ্যমে বলা হচ্ছে যে রামিসার ঘটনাতে যে শরিয়া আইন হলে কিন্তু এইরকম ঘটনা ঘটতো না।
তাহলে শরিয়া আইন হলে তাহলে মাদ্রাসায় ঘটনাগুলো ঘটছে কেন? অর্থাৎ মূল সমস্যা পাশ কাটিয়ে যে যার আলুটি পোড়ানোর চেষ্টা করছে আগুনে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। ডক্টর তৌফিকুল ইসলাম, আপনার কাছে একটু আসি। এই যে মুখ পরিবর্তনের কথা বললেন মাহবুব আজিজ, যে সবসময় মুখ পরিবর্তন হয় কিন্তু আসলে বিচারের যে সংস্কৃতি সেটি আসলে তৈরি হচ্ছে না। আমরা কি আসলে এই মুখ পরিবর্তনের মধ্য দিয়েই কি সবসময় যেতে থাকবো কিনা, বা এভাবে যদি যেতে থাকি তাহলে আসলে আরও জটিলতা তৈরি হবে কিনা? প্রথমত আমি যেটা বলতে চাই, রামিসার ব্যাপার নিয়ে আপনি শুরুতেই যেটা বলেছেন সম্মানিত মডারেটর, যে দুপক্ষ, আমি কিন্তু এখানে দুপক্ষ, একটা 6-7 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে, সেটা সবাই কিন্তু ভয়েস রেস করছে, এবং এটার এগেনস্টে যে ভয়েস রেস করবে, আমি তো তাকে মানুষ হিসেবে বলতে চাই না। এক্ষেত্রে কোনো পক্ষ বিপক্ষ নেই, পক্ষ একটাই, রামিসার মতো আর কোনো মেয়ে যেন ধর্ষিত না হয়। আমরা আর কোনো রামিসাকে হারাতে চাই না, ভয়েস একটাই হওয়া উচিত। যারা এটাকে অপোজ করবে, আমি তাদেরকে মানুষের পর্যায়ে চিন্তা করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে, সম্মানিত সহ আলোচক ছাত্র সংগঠনগুলোর কথা এনেছেন, এটা আমি বলবো, আমি নিজেও একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করতাম। এখন ছাত্র নামদারি কোনো লোক যদি ছাত্রের নাম দিয়ে কোনো ধর্ষণ বা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হয়, আমি তো তাকে মানুষ হিসাবেই বিবেচনা করতে চাই না। সে কিভাবে ছাত্র হবে, আবার নেতা, সেগুলো তো অনেক পরের স্টেজের ব্যাপার। কাজে আমরা একজনের জন্য পুরো গোষ্ঠীকে ব্লেম করতে চাই না, কারণ ছাত্রদলের একটা গ্লোরিয়াস হিস্ট্রি আছে, আপনি জানেন, সে 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে অনেক কর্মকাণ্ডে। আসলে যুগে যুগে বিভিন্ন প্ল্যাটফর্মকে মানুষ ব্যবহার করতে চায়, সুবিধাবাদীরা, ধর্ষণকারীরা, অপরাধীরা ওই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, সেই প্ল্যাটফর্মে আমরা স্পেসটা দিব কি না। এখন অনেক সময় স্পেস কারো না কারো সুবিধাবাদী নেতার মাধ্যমে নিয়ে নেয়, কিন্তু আমরা ঢালাওভাবে একটা ছাত্র সংগঠনকে ব্লেম করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে, এই ক্ষেত্রে আমি যেটা শুরুতেই বলেছি, আমাদের কিন্তু ইউনিটিটা সেই জায়গায় প্রয়োজন। এটা সরকার বিরোধী পক্ষে বলার কথা না, সবাইকে, যেটা সম্মানিত সহ আলোচক সমাজ সংস্কারের কথা বলেছেন। আমাদের সামাজিক কিছু নৈতিকতা আছে, আমাদের কিছু ভ্যালুজ আছে, এশিয়ান ভ্যালুজ আছে, সাউথ এশিয়ান ভ্যালুজ আছে, বাংলাদেশের সোসাইটির কিছু ভ্যালুজ আছে। সেই ভ্যালু থেকে আমরা সরে যাচ্ছি কি না, এই ভ্যালুটাকে যে যে জায়গায় আমাদের নৈতিক স্থলন, নৈতিক অবক্ষয় হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, এটার দিকে বেশি অ্যাটেনশন দেওয়া উচিত। আমরা শুধুমাত্র কাগজে কলমে কে কতটা শিক্ষিত হচ্ছি, তার চেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমরা মানুষ হওয়া। আমরা কি আসলে মানুষ হচ্ছি, নাকি পড়াশোনার নাম করে হিংস্রতার দিকে যাচ্ছি, উগ্রতার দিকে যাচ্ছি, ভয়াবহতার দিকে যাচ্ছি? হ্যাঁ, আপনার এই প্রশ্নটা রেখেই আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে এই সংক্রান্ত আরও আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলছি কোথায় নৈতিকতা, কোথায় নিরাপত্তা, সেই বিষয়ে। আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি দেশ জুড়ে ছিনতাই, ধর্ষণ, হত্যাকাণ্ড এবং বিশেষ করে মবের মতো ঘটনা, পুলিশ পেটানোর মতো ঘটনাও, আরও যদি স্পেসিফিক বলি, কিছু কিছু জায়গায় ডাক্তারের উপরে হামলা করা হয়েছে, এরকম কিছু ঘটনাও ঘটেছে। এই জিনিসগুলো আসলে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? তার যে একেবারে ক্ষমতা গ্রহণের 100 দিন পার হয়নি বিষয়টা তা না, 100 দিন পার হয়ে গেছে, যেটিকে আসলে রাজনীতির ভাষায় হয়তো হানিমুন পিরিয়ড বলে, সেটি পার হয়েছে, কিন্তু তারপর আসলে এটিকে নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না? প্রথমে একটু মাহবুব আজিজ আপনার কাছে আসি। দেখুন, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটা বলা যত সহজ, আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি যে এটা এত দ্রুত, এত বেশি মাথাচাড়া দিয়ে উঠলো কেন, তার ব্যাপারে পৃষ্ঠপোষকতাগুলো কোথার থেকে এসছে। আপনি দেখুন যে 18 মাসে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই কিন্তু মব সন্ত্রাস এত বড় আকারে ধারণ করলো, এবং সেখানে সরকারের এক ধরনের নির্বিকারত্ব এবং কোথাও কোথাও প্রশ্রয়ও ছিল। এবং আমরা যখন দেখলাম মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, ধানমন্ডির 32 নম্বর ভাঙা, সেখানে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আজকেও আপনি দেখবেন সরকারের যেই উপদেষ্টারা এখন যারা প্রাক্তন, তারা যখন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, তারাও কিন্তু
নির্বাচিত বিষয়ে মতামত প্রকাশ করছেন। যেমন আওয়ামী লীগের ব্যাক করার ব্যাপারে আসিফ নজরুল লিখেছেন এখানে যে তারা আওয়ামী লীগ যেরকম মিথ্যাচার করেছে এটাই ব্যাক করছে, তার দম্ভ ব্যাক করছে। কিন্তু তারা কিন্তু এই ছোট্ট শিশুর এই ধর্ষণটি নিয়ে কোনো কথা বলবে না, এবং তারা কোনো মব সন্ত্রাস নিয়ে কথা বলবে না। কারণ তারা যখন হামে এতগুলো শিশু মারা যাচ্ছে, এই ইউনিসেফ গতকালকেই 5টি চিঠি লিখবার কথা জানিয়ে দিয়েছে। এই সব বিষয় নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথাও নেই। কতখানি নির্লজ্জ হতে পারে এক একজন মানুষ। তো এই রকম একটি নির্লজ্জ সরকারের কবলে যখন বাংলাদেশ পড়ল, তার ধারাবাহিকতায় মব সন্ত্রাসগুলো চলে এসছে। এখন কিছুটা কমেছে, কিন্তু একই সাথে মাথাচাড়া দিয়ে উঠেছে এই ধর্ষণ, খুন ইত্যাদি এই সমস্ত অপরাধগুলো অনেক বেশি। আমার মনে হয় এর সবচেয়ে বড় যে কারণটা আসলে আমাদের সুশাসনের অভাব। আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিটাই আসলে নিয়ন্ত্রণ করে সব কিছুই। এবং যেখানে দেখুন, রাজনীতি থেকেই কিন্তু আসে আমাদের বিদ্যায়তনের যে শিক্ষা কাঠামো। আপনি বহু বছর ধরে আমরা বলে আসছি, কিন্তু এটা একেবারেই শূন্যে মিলিয়ে যায়, যে জেন্ডার সংবেদনশীলতা, এটা কি আমাদের স্কুলে কখনো পাঠ করানো হয়? বা কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জেন্ডার সংবেদনশীলতা আমাদের পড়ার বিষয় নয়। এমনকি আমাদের যে অসাম্প্রদায়িক মূল্যবোধ, এইটাও কি আসলে পড়াশোনা ছাড়া হয়? এই অসাম্প্রদায়িকতা বিষয়টাই তো এখন আমাদের এখানে বিশ্বাস করা হয় না। আমাদের যে জুলাই সংস্কার করে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রকে ছুঁড়ে ফেলবার জন্য তো এত কথা বলা হলো, কিন্তু ধর্ম নিরপেক্ষতা বিষয়টির জন্যই তো বাংলাদেশের সৃষ্টি, যেটা ভারত এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করলো। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত আমাদের সংবিধান, সেখানে অন্যতম প্রধান স্তম্ভ ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই সব কিছুই ভুলণ্ঠিত হয়েছে রাজনীতিবিদদের হাতে। আপনি দেখুন যে তারপরে আসে যে উপযুক্ত শাস্তির ব্যাপারটি। রাজনীতি যদি একদম দক্ষ হয় এবং সেখানে যদি একটা নিশ্চিদ্র শাসন নিশ্চিত করার একটা ব্যাপার থাকে, তখন কিন্তু উপযুক্ত শাস্তিও প্রদান করা যায়। আজকে যে কথাটি উঠেছে যে ধর্ষণের শাস্তি আসলে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি দেওয়া ঠিক না, অনেক নারীবাদীরাও বলছেন ঠিক না। কেন তাহলে যে খুন করে ফেলতে পারে যাতে কোনো চিহ্ন অবশিষ্ট না থাকে। এই সমস্ত কথাবার্তা না আসলে আরো অপরাধীদেরকে মাথাচাড়া দিয়ে ওঠার সাহায্য করে। জি, ধন্যবাদ। আমরা একটু ডক্টর তৌফিকুল ইসলাম আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন, যে দেশ জুড়ে ছিনতাই, ধর্ষণ, হত্যা বাড়ছেই, নিয়ন্ত্রণ কেন হচ্ছে না? প্রথমত হচ্ছে আসলে আমাদের ব্লেম গেম সোসাইটি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যখনই একটা ঘটনা ঘটে আমরা চিন্তায় থাকি কে কাকে ব্লেম করব। এটা আমাদের একটা আসলে আমার কাছে মনে হয় একটা সামাজিক বেদিতেই পরিণত হয়েছে। আমরা প্রবলেম আইডেন্টিফাই করার আগেই চেষ্টা করি কে কাকে ব্লেম করব। দ্বিতীয়ত দেখেন, যেটা সম্মানিত সহ আলোচক ইতিমধ্যেই কথাটা বলেছেন, 18 মাসের যে আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানের পর যেটা হয়েছে, পুলিশের প্রতি সত্যিকার অর্থে মানুষের আস্থা কমে গেছে এবং পুলিশও মানসিকভাবে আগে যে শক্ত জায়গাটাই ছিল সেটাতে কিন্তু নাই। আপনি দেখেন পুলিশের সামনেই আসামিকে ছিনিয়ে নিচ্ছে, পুলিশের সামনেই থানায় যে ঘেরাও করছে। এই যে সফট অ্যাপ্রোচগুলো যেটা আগে পুলিশের ছিল না, এতে করে যারা সুবিধাবাদী সেই সুযোগটা নিচ্ছে। পাশাপাশি সামাজিক অবক্ষয়, সহালোচক যে কথাটা বলেছেন রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করে, আমি এক্ষেত্রে কিন্তু দ্বিমত পোষণ করছি। কারণ রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করে না। যদি করতই তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান হতো না। রাজনীতি কিন্তু সব কিছুকে কন্ট্রোল করতে পারেনি। এটা কিন্তু সামাজিক আন্দোলনের মাধ্যমে হয়েছে। সমাজের যে ছোট ছোট ইউনিটগুলো আছে সেটাই হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের পর সেগুলো আমরা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। অনেকেই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নিয়ে কথা বলছে, অনেকে 71-এর পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের নিয়েও কথা বলছে। কিন্তু মুক্তিযোদ্ধারা তো যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করার জন্য। এখানে কতিপয় মুক্তিযুদ্ধ নামদারি নিজেদের স্বার্থ হাসিলের জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছে। সমস্যাটা কিন্তু সে জায়গায় হয়েছে। একইভাবে জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানকে ক্যাপিটালাইজ করে একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে এবং সমস্যাটা কিন্তু সেখানেই হয়।
তা আমি যেটা বলতে চাই, আমাদের আসলে মূল জায়গায় ফিরে যেতে হবে। আমাদের সমাজের যে সামাজিক নৈতিকতা, মূল্যবোধ, সেগুলোতে আমরা আছি কি? আমরা নাই। আমরা দেখেন পাশের ফ্ল্যাটে, আপনি দেখেন, আমি জাপানে ছিলাম, দেখেছি যখনই ওই অ্যাপার্টমেন্টে, আপনি যে অ্যাপার্টমেন্টে থাকবেন, সেখানে যদি কোনো নতুন সেটেলার আসে, থাকতে আসে, তাকে কিন্তু সবার সাথে ইন্ট্রোডিউস হতে হবে নিজ থেকে যেয়ে। আপনি দেখেন রামিসার ঘটনাটা যে ঘটেছে, পাশের ফ্ল্যাটে যে এসেছে, ওরা কারা, ওরা কিভাবে এসেছে, কখন এসেছে, কোত্থেকে এসেছে? আপনি একটা ফ্ল্যাটে থাকছেন, আপনার পাশের ফ্ল্যাটে কে থাকছে আপনি জানেন না, কিন্তু সমস্যাটা কিন্তু সামাজিক নিরাপত্তা কিন্তু সেখানেই বিঘ্নিত হচ্ছে। আমরা যে সামাজিক কোড অফ কন্ডাক্টগুলো, সোশ্যাল সিকিউরিটির যে কোড অফ কন্ডাক্টগুলো, সেগুলো আমরা আসলে মেনটেন করছি কিনা। দীর্ঘ সময় আমরা একটা গ্রামে যখন থাকিনি, আমরা কিন্তু সবাই সবাইকে চিনি, জানি কে কতটা সেফ, কে কতটা বিপজ্জনক আমরা জানি। কিন্তু শহরের এই অ্যাপার্টমেন্টে আমরা পাশে কে থাকছে আমি কিন্তু জানি না। এই বিষয়ে ভাবতে হবে সামাজিক বিজ্ঞানীদের, এবং সোশ্যাল অ্যাওয়ারনেস আমাদের বাড়াতে হবে ছোটোবেলা থেকেই। একজন দেখা হলেই, কথা হলেই, স্মাইলিং ফেস দিলেই তার সাথে গ্রিট করা, এগিয়ে যাওয়া, কথা বলা, এ ব্যাপারে আমাদের প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদেরকে সচেতন করতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয়, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে ফ্রিডম, যে স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার স্পেস, যেটা আগে ছিল না 16-17 বছর, আজকে যারা বলতে পারছে ওনারা কিন্তু তখন বলেনি, বলার স্পেস ছিল না, বলতে হবে। কিন্তু তারপরেও কিন্তু আমরা যারা বলেছে, আমরা কিন্তু অনেক সময় NSI, DJFI এর জিজ্ঞাসাবাদের শিকার হয়েছে, নানা রকম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আমরা বলা কিন্তু বন্ধ করিনি। আমার কথা হচ্ছে, বলাটা যখন বন্ধ হয়ে যাবে তখন পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যাবে। আজকের এই সামাজিক অবক্ষয় এটা একদিনে হয়নি। আমি এর জন্য শুধুমাত্র কোনো গভর্নমেন্টকে ব্লেম করছি না। শুধুমাত্র সরকার চাইলেই সামাজিক অবক্ষয় ফেরাতে পারবে না। সুস্থ দ্বারা সামাজিকতা আসতে হলে একটা সামাজিক আন্দোলন প্রয়োজন। সমাজের প্রতিটা মানুষকে সম্পৃক্ত হতে হবে। এবং অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যাব এখন। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের বাকি আলোচনা। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আর একবার দেখছেন নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলছিলাম একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যেহেতু রাষ্ট্র বা রাজনৈতিকভাবে আসলে সব কিছু নিয়ন্ত্রিত হয় না, সমাজও কখনো কখনো কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণ করে। আমার একটা প্রশ্ন হচ্ছে, সমাজ আসলে যেই ব্যাডফায়ারগুলো হচ্ছে, ধর্ষণ, খুন, মব, ছিনতাই, দুর্নীতি, সমাজ আসলে এগুলোর জবাব দেবে কবে? আপনাকে দিয়ে শুরু করতে চাই তৌফিকুল। আসলে আপনি দেখেন যে সামাজিক শিক্ষা, সকালে উঠেই যে আমরা যে কাজটা করতাম, সামাজিকতা, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, ধর্ম কিন্তু আসলে এই নৈতিকতা, মূল্যবোধগুলো শেখায়। আপনি দেখেন মহল্লায় মহল্লায়, শেষ করবো আমরা, আমি খুব দ্রুতই যাচ্ছি, মহল্লায় মহল্লায় যে সামাজিকতা, যে নৈতিক মূল্যবোধ, আপনি দেখেন এমনও হয়েছে ছোটবেলায় কোনো কেউ যদি সিগারেট খেত, সে শুধু তার বাবা মাকেই ভয় পেত না, ওই মহল্লার যে কোনো বড় ভাই বা মুরব্বি দেখলেও কিন্তু সেটা ভয় পেত। এখন কি সেটা আছে? আপনি দেখেন আপনার সামনে দাঁড়িয়ে যে কাজগুলো করছে, আপনি যদি নিজের এলাকায় দেখেন, অন্য এলাকায় যেতে চান, হ্যাঁ, আমি যেটা বলতে চাই, যে কথাটা বলতে চাই, আধুনিক এবং মানবতার বিরুদ্ধে যে অপরাধটা সংগঠিত হয়েছে, রামিসার মতো যে ঘটনাটা ঘটেছে, আমি যেটা বলতে চাই, এই ঘটনার এমন কঠোর বিচার হওয়া উচিত যাতে সমাজের কাছে এমন একটা বার্তা যায় যাতে কোনো নরপিশাচ ভবিষ্যতে এই কাজ করতে সাহস না পায়। সরকারের কাছে এটাই আমার প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে একটু আসতে চাই মাহবুবাজি, একদম শেষ মুহূর্তে একটু বলবার বিষয়টা হচ্ছে যে রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে, এটা একটু পরিষ্কারভাবে বলা দরকার যে এই যে সামাজিক যে অনুষঙ্গগুলো তো আকাশ থেকে আসবে না, এটা রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এবং সেটার জায়গা হচ্ছে সংসদ। সেখানে যদি আমরা ও মামুরা বসে থাকে, তাহলে কিন্তু সেই যে রাজনীতি তৈরি হবে, সেইটা সমাজকে এইভাবে মূল্যবোধ সম্পন্ন করবে না। আপনার 30% হিন্দু ছিল 1947-এ, সেটা 7%-এ নেমে আসলো কি করে? এই ধর্মীয় রাজনীতির আস্ফালন। ও পারে পশ্চিমবঙ্গে শুভেন্দু বাবুদেরকে বসিয়েছে, আর এপারে শুভেন্দু সাহেবরা বসতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে কখনোই মূল্যবোধ তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত না অসাম্প্রদায়িক মূল্যবোধ চর্চা হবে। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।